বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। এবারে আমরা জানতে চাইব যে সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে যে তারা যদি ইনভেস্ট করতে চান যে এই শেয়ার বাজারে, তাহলে কি কি প্যারামিটার তাদের দেখা উচিত? এখন সাধারণভাবে দেখতে গেলে এখন অনেক রেশিওর আছে। রেশিও মানে একটা যে কোনো ভগ্নাংশ, মানে যেগুলো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা দেখি, সেগুলোর মধ্যে ধরুন একটা ব্যাপার হচ্ছে পিই। পিই মানে প্রাইস অফ আ পার্টিকুলার শেয়ার, তার নিচে ইটা মানে যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের ওপরটা দেখে নিউমারেটর হচ্ছে প্রাইস আর ডিনোমিনেটর হচ্ছে আর্নিংস পার শেয়ার। এইটা এগুলো পাওয়াই যায় বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েবসাইট, এখানে স্ক্রিনার আছে, মানি কন্ট্রোল আপনি পেয়ে যাবেন। এবং যেটা জানার মূলে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির পিই, প্রাইস টু আর্নিং, এর ব্যাপারটা হচ্ছে আর্নিং মানে একটি কোম্পানির মুনাফার থেকে তার কতটা অংশ আপনি পাচ্ছেন এবং সেই অংশের তুলনায় কত গুণ দাম আপনি দিচ্ছেন, এর থেকে আপনি ভ্যালুয়েশনটা বুঝতে পারছেন। মানে আপনি পুরনো কোনো অ্যাম্বাসাডার ফেরারির দামে কিনে ফেলছেন না তো, যেটা অনেক মানুষ করে থাকে। এবং মার্কেটের এই ওঠানামার ক্রেজিনেসের জন্য অনেক সময় ইর্যাশনাল ভ্যালুয়েশন তৈরি হয়। তার মানে এই না যে পিই আপনাকে বুঝিয়ে দেবে, অনেক কিছু আছে, কিন্তু পিইটা দেখে নেওয়া ভালো যে আমি 1 টাকার বিনিময়ে কত গুণ দাম দিচ্ছি। ধরুন কোনো কোম্পানির আর্নিংস পার শেয়ারটাও আবার একটা ভগ্নাংশ থেকে আসে, সেটা হচ্ছে টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডার্স। এটা আপনাকে, এটার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আপনার ইপিএস, মানে আপনার মুনাফার কতটা পার্সেন্ট আপনি পাচ্ছেন অ্যাজ আ শেয়ার হোল্ডার। কারণ ইপিএস যদি হয়, একটা কোনো ধরে নিন কোনো কোম্পানির আর্নিংস পার শেয়ার 5 টাকা এলো, 5, কিন্তু তার কারেন্ট মার্কেট প্রাইস আপনি যখন কিনতে যাচ্ছেন দেখছেন সেই শেয়ারটির দাম হচ্ছে 50 টাকা। তার মানে আর্নিং পার শেয়ার 5 টাকা, তার 10 গুণ দাম আপনি দিচ্ছেন। সেটা কিন্তু এমন কিছু না, 10 গুণ দাম হতেই পারে, কিন্তু সেটা কি ভিডিও ঠিক মতো হচ্ছে? এখানে একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই যে পিই যখন দেখবেন তখন সেক্টর ওয়াইজ, তার মানে একটা বিস্কুটের কোম্পানি, যেটাকে আমরা বলি বিস্কুট, চা, যেগুলো ধরুন আমাদের ভাষায় বলি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। আপনি এফএমসিজি সেক্টরের যখন ধরুন পিই দেখছেন, সেটা শুধু সেই সেক্টরের আদার প্লেয়ার্সেরই সাথে কম্পেয়ার করে দেখবেন। তখন আবার ধরুন আপনি একজন আইটি কনসাল্টিংয়ের মধ্যে যে কোম্পানি, আইটি কোম্পানি, কোনো একটা কোম্পানির পিইর সাথে কম্পেয়ার করতে যাবেন না। আমরা বলি অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন, আপেলের সাথে কমলা লেবুর তুলনা করবেন না, ক্যাটেগরি ওয়াইজ ডিভাইড করতে হবে। যেমন বিভিন্ন ক্যাটেগরি থাকতে পারে, এফএমসিজি থাকতে পারে, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি সেক্টর থাকতে পারে, আপনার আইটি সেক্টর থাকতে পারে। তো বিভিন্ন সেক্টরের যত প্লেয়ার, ধরুন এক্স, ওয়াই, জেড, পি, আর কিউ, বিভিন্ন কোম্পানি, আপনি যখন পিইটা দেখবেন তখন সেই কোম্পানির অন্য যেসব প্লেয়াররা আছে, সেই সেক্টরের অন্য প্লেয়াররা আছে, তাদের তুলনায় কি পিইটা বেশি পিই যদি হয়, কেন সেটা হয় সেটা ভেবে নেওয়া দরকার। এটা কিন্তু বেশি পিই মানেই যে খুব খারাপ তা কিন্তু না। আমি পুরো সেক্টর ওয়াইজ যাচ্ছি। ধরুন একটা আইটি কোম্পানি আপনি দেখলেন পিইটা বেশি লাগছে আপনার 32। এবার মানে এইটার আসল হচ্ছে ওই ভ্যালুয়েশনটা হচ্ছে ওই পি, প্রাইস টু আর্নিংয়ের 32 গুণ বেশি দাম দিচ্ছেন আপনি। প্রত্যেক 1 টাকার যার অ্যাকচুয়াল যা ইপিএস বা আর্নিংস পার শেয়ার, তার 32 গুণ দাম দিচ্ছেন। এটা তো বললামই। তা কোথাও 32,
তার থেকে অন্য আরেকজন আইটি প্লেয়ারের 29। তার মানে আপনি বললেন বাহ এটা তো বেশ ভালো, তা নাও হতে পারে। তার কারণ হয়তো ইনভেস্টার কনফিডেন্স বা বিনিয়োগকারী বা লগ্নিকারীদের ওই কোম্পানি, ওই জন্য বললাম প্রথমেই যে বিজনেসটাকে দেখতে হবে, সেই কোম্পানির প্রমোটার তারা কত বছর ব্যবসা করছে, সেই ব্যবসাটা শুধু 1 বছরের দেখলাম না, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর করে এসছে। তার মানে তার কর্পোরেট গভর্নেন্স কেমন, পেরেন্টেজ কেমন, কোন ব্যবসায়িক গোষ্ঠী এই কোম্পানি চালাচ্ছে, তারা কি, তাই জন্যে সেই হায়ার ভ্যালুয়েশনটা সে হয়তো এনজয় করছে, এরকমও হতে পারে। তাই পি একটা ইম্পর্টেন্ট রেশিও। আরও যেটা খুব ইম্পর্টেন্ট মানে দেখে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে, ধরুন আমরা বলি রিটার্ন অন ইকুইটি। রিটার্ন মানে বোঝা যায় যেটা হচ্ছে আমাদের প্রফিট, বা আমরা এখানে বলি নেট ইনকাম, মানে সব খরচ খরচা দিয়ে বাবা যেটা প্রফিট আফটার ট্যাক্স, সব কিছু দিয়ে। কারণ একটি কোম্পানির মুনাফা যখন আমরা ক্যালকুলেট করতে যাই তখন আমরা দেখতে পাই যে তার মধ্যে তো শুধু মুনাফা না, তার শুধু মুনাফা থেকে আর সে যদি কোনো ঋণ নিয়ে থাকে সেই ঋণেরও তো তার ইন্টারেস্ট দিতে হচ্ছে, মানে ডেট সেটা বাদ যাবে, ট্যাক্স বাদ যাবে। তাই জন্যে সেই সব বাদটা দিয়ে বাবা যেটুকু তার ঘরে আসছে সেটাকে আমরা বলি প্রফিট আফটার ট্যাক্স, বা এখানে ধরুন কাছাকাছি বলতে পারেন নেট ইনকাম। এইটা ভগ্নাংশের ওপরে আমরা বলি নিউমারেটর। ডিনোমিনেটর যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি ক্যাপিটাল। এখন অ্যাভারেজ কেন? কারণ একটা যে কোনো অর্থবর্ষে একটা শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল ওঠা নামা করতে পারে। তাই জন্য প্রথমটা ধরুন যেটা আমরা বলি না ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স যোগ দিয়ে ডিভাইডেড বাই 2 করে অ্যাভারেজটা নিয়ে তাহলে এইটা আপনাকে দেখাবে যে আপনার যে ইকুইটি ক্যাপিটাল, পুরো যা ইকুইটি ক্যাপিটাল সেই কোম্পানির কাছে রয়েছে তার ওপরে কতটা সে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এবার এটাও ঠিক এক লঙ্গার টাইম হরাইজন, হঠাৎ করে দেখলেন খুব আরোই বেশি, তারপরে আবার পড়ে গেল, তা না, 5-10 বছর ধরে, 5 বছর তো হওয়াই উচিত, 3 থেকে 5 বছর। তার মানে আমি বলতে চাই লং টার্ম ইনভেস্টিংয়ের কথাই বলছি। এইটা একটা জিনিস। কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবেন এইখানে কিন্তু ঋণের জায়গাটা সেইভাবে জোর পড়ছে না এই রেশিওটায়। যেটা জোর পড়ছে সেটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট রেশিও আছে, সেটাকে আমরা বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE। সেই ফ্র্যাকশনটার বা ভগ্নাংশের নিউমারেটর হচ্ছে এবিট, আমরা বলি আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। মানে ওই সব বাচ্চা দেওয়া আগে অপারেটিং লেভেলে আপনি ধরুন ফ্যাক্টরি চালাচ্ছেন, ফ্যাক্টরি অপারেটিং লেভেলে আপনার কতটা মুনাফা হয়েছিল। ধরতে পারে কোনো কোম্পানির কোনো ডেটই নেই, কোনো ঋণই নেই, তাহলে ওইটাই হয়ে গেল। বা ট্যাক্স তো দিতেই হবে, ট্যাক্স দেওয়ার আগে কতটা মুনাফা ছিল সেইটা নিউমারেটর ডিভাইডেড বাই হচ্ছে আপনার পুরো ক্যাপিটাল। এখানে বোঝা দরকার একটা ক্যাপিটাল মানে মূলধন। ধরুন রাম 1000 টাকা নিয়ে এলো, শ্যাম 1000, 2 বন্ধু একটা ব্যবসা শুরু করলো, তাহলে 2000 ইকুইটি ক্যাপিটাল। কিন্তু তারা একটি ব্যাংক থেকে আরো 2000 টাকা ঋণ নিল, তাহলে মোট ক্যাপিটালটা কি শুধু ইকুইটি ক্যাপিটাল, ডেট ক্যাপিটালও তো রয়েছে, তাহলে 2000, 4000। তার মানে দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই যে রেশিওতে এই যে ঋণের অংশটাও চলে আসছে কিন্তু ডিনোমিনেটারে। তাহলে এর থেকে এবার দেখা যাচ্ছে, তাই জন্যই আমরা ওপরে প্যাটটা নিচ্ছি না, এবিট নিচ্ছি, যে ইন্টারেস্ট দেওয়ার আগে কি ছিল। কিন্তু এই যে ক্যাপিটালটা এটাও যদি দেখা যায় লাগাতার বেড়ে চলেছে একটা কোম্পানি 4 থেকে 5 বছরের মধ্যে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে সাধারণভাবে আর তারপরে যেটা বললাম ব্যবসায়িক গোষ্ঠী, তার যদি তার ভিশনটা কি, তার স্ট্র্যাটেজি কি, যেটাকে আমরা সাধারণ অর্থে বলি কর্পোরেট গভর্নেন্স। যেমন দেশ শাসন করতে হয় তেমনি কোম্পানিও একটা ছোট দেশের মতোই একটা বলতে পারেন একটা ইনস্টিটিউশন, সেটার গভর্নেন্সটা চাই। সে একটা বড় বড় অনেক কিছু কথা বলে দিতে পারে। বহু গোষ্ঠী আমাদের ভারতেই আছে, হ্যাঁ, অন্য দেশে, যারা লাগাতার বিভিন্ন এইসব বাজার শেয়ার ওপরে গেছে নিচে গেছে, অর্থনৈতিক মন্দা এসেছে, ডিপ্রেশন এসছে, রিসেশন এসছে, আবার উঠেছে, তারা লাগাতার এগিয়ে গেছে।
আর চ্যালেঞ্জেস তো মানুষের জীবনেও যেমন নিশ্চয়ই। আছে তেমনি কোম্পানির ব্যবসাতেও জীবনেও আসবে। ব্যবসাতেও আছে, কিন্তু তারা লাগাতার টিকে ছিল। তো সেই পেরেন্টে যারা এবং নতুনরা যে খারাপ তা আমি বলছি না, বিভিন্ন আইপিও হচ্ছে। তা যাই হোক, টু কাট দ্য ম্যাটার শর্ট, রিটার্ন অন ইকুইটির কথা আমি বললাম, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরওসির কথা বললাম। আরেকটা জিনিস কিন্তু এইখানে ওই আবার ওই একই কথা আবার মনে করিয়ে দিই, সেক্টর ওয়াইজ দেখবেন, ঠিক অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন, আপেলের সাথে আপেল, আপেলের সাথে কমলা লেবু নয়, ঠিক তাই। পিয়ার টু পিয়ার অ্যানালিসিস হবে যে লাগাতার যেটা বেড়ে চলেছে। আরেকটা রেশিও আছে, সেটা হচ্ছে আমরা বলি ডেট টু একুইটি। একুইটি ক্যাপ, এখানে আপনার নিউমারেটর হচ্ছে ডেট ওপরে, আর নিচে হচ্ছে একুইটি। আপনার যে একুইটি ক্যাপিটাল, ওই যে রাম আর শ্যাম যদি 2000 আনে আর ওপরে যদি দেখা যায় সে ব্যাংক থেকে ধার নিয়েছে 8000, তাহলে কোনো ভগ্নাংশের নিউমারেটর যদি বেড়ে যায় তাহলে রেশিওর ভ্যালুটা অনেক বেড়ে যাবে। তার মানে আপনি দেখবেন যে আপনার ক্যাপিটালের থেকে ঋণের ভারটা অনেক বেশি। এই জন্যই বলেছিলাম গণিতের একটা জায়গা রয়েছে। যাই জন্যে এই যে জার্নিটা, সেটা ওই শুধু ওই কেনা বেচা ওই সব না, ব্যাপারটার মধ্যে 3টে ভাগ রয়েছে। একটা রয়েছে বিজনেসটাকে বোঝা, আরেকটা রয়েছে গণিতের, খুব সাধারণ 6-7-এ পড়ে লোক, আরেকটা রয়েছে সাইকোলজি। লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি মানে এইখানে কিন্তু মার্কেট না, ইনভেস্টার সেন্টিমেন্ট। দেখা যাচ্ছে বিভিন্ন কারণে শেয়ারের দাম, আপনি যে ভালো সব বুঝে টুঝে একটি ভালো ট্রাস্টেড বিজনেসে একটা ইনভেস্ট করেছে, কিন্তু লাগাতার পড়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি নিচ থেকে একটা একটা করে আমরা বলি অ্যাকিউমুলেট করুন, একটা দুটো, যদি আপনি লং টার্ম, আমি এখানে ফাটকার কথায় যাচ্ছি না, একটা দুটো করে অ্যাকিউমুলেট করতে যান। কারণ আপনি জানেন যে 50-100 বছর ধরে সে যখন এটা চালিয়েছে তখন সে পারবেই। আর এই সব মন্দা হোক, হোক, রিসেশন, আজকের ডেটা, হ্যাঁ, এই যে বিভিন্ন আজকাল দেখুন বিভিন্ন নিউজ চ্যানেলে, বিজনেস চ্যানেল, ইউটিউব বা বিভিন্ন ধরন সোশ্যাল মিডিয়া বলা ভালো, সোশ্যাল মিডিয়ায় লাগাতার নিউজের ফ্লো আসছে। এই নিউজের ফ্লো থেকে নিজেকে সরিয়ে নিয়ে যে বিষয়ে আমি বিশ্বাস করেছি, যেটা পড়েছি, আর এইখানে বলে নেওয়া ভালো, যে কোনো অর্থবর্ষে যেটা, সেটা আমি পুরোপুরি যুক্ত যে কাজের সাথে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে ধরুন অর্থবর্ষ মানে আমরা বলি 1 এপ্রিল টু 31 মার্চ, ইজ কল দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। এবং সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি, এই যে বিভিন্ন রেশিও কি তারা করেছে বা করতে চলেছে, বা আগে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলোকে শুধরানোর কাজটা তারা কিভাবে করছে, এবং তাদেরও আপনি যেমন বিশ্বের অর্থনীতি যেভাবে দেখছেন, তারা কি চোখে দেখছে, এর একটা পূর্ণাঙ্গ খতিয়ান হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। সেই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তার ইনভেস্টার সেকশনে গিয়ে ডাউনলোড করে পড়ুন, 2-3 বছর পড়ুন, একটা পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে। ঠিক, তখন আপনি এই রোজকার এই নিউজ ওপেন নিউজ হ্যান ত্যান এর থেকে সরে গিয়ে, কিন্তু ওই যে বললাম পঠন পাঠনের একটা জায়গা রয়েই গেছে। ঠিক, সেই তাই ডিসিপ্লিন অ্যান্ড অ্যানালিসিস, ডিসিপ্লিন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রেগুলার অ্যানালিসিস ওইগুলো করলেন, কিন্তু আপনাকে এই অ্যানুয়াল রিপোর্ট একটা পূর্ণাঙ্গ দেবে। এছাড়া যদি আপনি আরও বেশি ইন্টারেস্টেড হন, স্টক এক্সচেঞ্জেও আপনি অ্যানুয়াল, কারণ এটা সেবির ম্যান্ডেট, প্রত্যেক লিস্টেড কোম্পানিকে আপনার অ্যানুয়াল রিপোর্ট স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দিতে হয়, ঠিক, মানে রেগুলার করতে হবে, এটা ম্যান্ডেট। এবার সেটা হচ্ছে সেই স্টক বিএসসি বা এনএসসিতে আপনি ডাউনলোড করে সেই কোম্পানির এতে কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটা পেয়ে যাবেন। এছাড়া ইনভেস্টার্স প্রেজেন্টেশনও হয়, বিভিন্ন কোম্পানি বড় লগ্নিকারীদের জন্য তাদের চিত্রটা দেখানোর জন্য একটা ইনভেস্টার প্রেজেন্টেশন তৈরি করে। সেই ইনভেস্টার প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়। এবার আপনি বলতে পারেন কেন বিশ্বাস করবো ওদের কথা, ওরা তো সবসময় ভালোটাই বলবে। এর সাথে ওই যে বললাম ওই সেক্টরের অন্যদের সাথে আপনি কম্পেয়ার করে দেখুন,
কিন্তু ওই কেউ একটা কে বলে দিয়েছে এই ভালো ওই ভালো, আমরা কি বেশিরভাগ হচ্ছে কি একটা হঠাৎ করে কেউ বললো তার পেছনে সেগুলো তো, এবং আমাদের সেবিরও বিভিন্ন যেসব ম্যান্ডেট বা বিভিন্ন ডিসক্লোজারের মাধ্যমে সেবিও এই ধরনের সাধারণ মানুষ মানে মিসইনফর্মড বা আনইনফর্মড ইনভেস্টারদের সজাগ থাকতে বলছে। তাই এইটা সজাগ থাকাটা খুব জরুরি। আর যদি বলেন যে কি কি প্যারামিটার্স, সবচেয়ে ভালো হচ্ছে যে কোম্পানিকে, আমি যখন কিছুই জানি না, যে কোম্পানি আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা ঠাকুমা বাবা মা, ধরুন সকালে উঠে আমরা কী করি, দাঁত মাজি, আমি কোনো, দিস ইজ নট আ শেয়ার রেকমেন্ডেশন, যে কোম্পানির দাঁতের মাজন আমি ব্যবহার করেছি, যে কোম্পানির বিস্কুট আজও খেতে আমি ভালোবাসি, আমার বাবাও হয়তো ভালোবাসতেন, যে কোম্পানির গাড়ি চড়ে আমি কর্মক্ষেত্রে যাই, তাদেরই বেছে নিন না। যে কোম্পানি আপনার হয়তো 50-60 বছর আগে আপনার বাবার ঠাকুরদাদার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, তাদের ভুলে যান কেন? তাই তো আপনি তো ফিক্সড ডিপোজিট করেন হয়তো যে কোনো ব্যাংকে, আবার সেই ব্যাংকের শেয়ার কিনতে ভয় পান। আরে বাবা, সেই ব্যাংকটাই যদি ভেঙে পড়ে তার শেয়ার কেন? আপনার ফিক্সড ডিপোজিটটাও তো এন্ডেঞ্জার্ড হয়ে গেল। ঠিক তাই আমরা ওইগুলো বুঝি না। আমরা সবসময় রোজকার, আর এই পেশেন্স, ডিসিপ্লিন, পেশেন্সটা একটা খুব বড় জিনিস। এখানে একটা ইনফরমেশন থাকলে শুধু হবে না, একটু পেশেন্স থাকতে হবে। আর যদি কোনো শেয়ারের দাম লাগাতার পরে, আর রোজ রোজ দেখার কোনো দরকার নেই। এখনকার পিছনে অ্যাপ বেরিয়েছে, অ্যাপে সব বলে দিচ্ছে। আগে কি মানুষ কি করতো, কিন্তু বুঝে নিত, ফেলে রাখতো, আপনি ভুলে যান এটা। আমি একটা পারিবারিক তথ্য দিতে পারি এখানে, আমি কিছু না বলে, মানে একজন আমার পরিবারেরই একজন অত্যন্ত কাছের মানুষ, তিনি শেয়ার বাজার তো দূরেই থাক, তিনি ব্যাংক কর্মী ছিলেন, মোটামুটি উচ্চ পদেই কাজ করতেন। তার যখন 55 বছর বয়স, আমি চোখে দেখেছি 55 বছর বয়স কি 50-55 বছর বয়স, তিনি একটি রঙের কোম্পানি, নাম বলবো না, রঙের কোম্পানি যাদের নাকি হেড অফিস আজও কলকাতায় আছে, যথেষ্ট তাদের ওই যেটাকে আমরা বলি কোম্পানি অফ গুড ভিন্টেজ, এরম শুনে তিনি বললেন যে না, আমি বাঙালি, বাংলায় কলকাতায় তাদের হেড অফিস, হ্যাঁ, এরকম কোনো হয়তো বন্ধু বান্ধবের কাছে শুনেছিলেন। তা সেই রঙের কোম্পানির তখনকার যে দাম ছিল আমার ঠিক মনে নেই, 3,000 কি, আমার মনে হয় না 30,000, আমার মনে হয় ওইরকম কিছু একটা টাকার তিনি কিনে যথারীতি ভুলে গেছে। এবার তখন এই রঙের কোম্পানি প্রতি বছর, তখনকার দিনে তো আর এই ডিজিটাল ছিল না, রঙের কোম্পানি তাদের ডিভিডেন্ড লাগাতার সেই ওনার বাড়িতে ঠিকানায় পাঠিয়ে দিত। তা তিনি ওই ব্যাংকে চেক দিয়ে ডিভিডেন্ড, এইটা ডিভিডেন্ড হচ্ছে ফল খাওয়া, এক্সট্রা ফল খেয়ে তিনি বেশ খুশি ছিলেন, তিনি ভুলেই গেছেন। এবার তখন যার 82 বছর যখন বয়স, তার হঠাৎ করে খেয়াল হয়েছে যে আরে এইটা তো আমার তো প্রায় জীবনের প্রান্তবেলায় এসে গেলাম, তা আমি একটু জানি, তিনি জানেনও না কী করে করতে হয়। তা কোম্পানিও সেই কোম্পানির কাগজ হিসেবে রয়ে গেছে। তা সেই কাগজটা তিনি একটি ওই যারা এইসবগুলো করে, আমরা বলি ডিমেটেরিয়ালাইজড ইয়েতে, ইলেকট্রনিক ফরম্যাটে করেছেন। এবার তিনিও জানেন না, ব্যাংকের ম্যানেজারও জানেন না। তারপরে হয়ে গেছে, হওয়ার পরে তিনি সেই ব্যাংকেরই একটি অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন, তিনি তাই টাকাটি নিয়ে নিলেন যে আর তো আমি জানি না, সেইতেও তার কোনো একবারে কোনো ইন্টারেস্ট নেই। তা আমি দেখছি আর মধ্যে 30,000 তিনি মোট পেয়েছিলেন 16 লক্ষ টাকা। তা যেটা যদি আপনি অঙ্কের হিসেবে যান, মোটামুটি 5,000 গুণের উপর। তো এটা আপনার অন্য কোন ইনভেস্টমেন্ট দিতে পারবে আমার তো জানা নেই। এটা একটা পারিবারিক তথ্য দিলাম। বন্ধুরা, আমরা অনেক রকমের মজার এবং খুব তথ্যনিষ্ঠ তথ্য শুনলাম। অন্তত আশা করি আপনারা বুঝতে পারছেন যে শেয়ারে নিবেশ করতে হলে ঠিক কি কি পদ্ধতি আমাদের মেনে চলা উচিত। তার মধ্যে যেমন রজতবাবু বললেন যে মার্কেট সেন্টিমেন্ট, এটা একটা বিরাট ব্যাপার। এছাড়া ইনফর্মড থাকা, যে সব শুধু শেয়ার বলে নয়, আমাকে ব্যবসাটা জানতে হবে, সেই কোম্পানি সেই ব্যবসাটা কি করেন সেইটা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা হওয়া দরকার। আর তার সঙ্গে যে সমস্ত বিশ্লেষণগুলোর কথা উনি বললেন, সেই গাণিতিক
একটু মেধাও আমাদের প্রয়োজন, যেটা উনি নিজেই বললেন যে ক্লাস 6-7-এর সমকক্ষ যারা অঙ্ক করতে পারেন তারাই পারবেন। তো এইগুলো তথ্যগুলো নিয়ে আশা করি আমাদের পরবর্তীকালে আমরা যখন শেয়ারে নিবেশ করতে চাইব অনেক সুবিধে হবে। এই কথা প্রসঙ্গে উনি একটা শব্দ বললেন যে ফাটকা। আমরা এই শব্দটাও শেয়ারের সঙ্গে খুব একই সাথে প্রায় উচ্চারিত হয়। তো এই ফাটকা শব্দটি সম্বন্ধে আমি একটু জানতে চাইব। হ্যাঁ, এইটা বলতে গেলে প্রথমে বলা উচিত, আমি ধরে নিন আমি প্রথম শেয়ার বাজারে জানছি। আগে এই যে বলে না, আগে নিজেকে চিনতে হয় তারপর ঈশ্বর। আমি মানে সেই হিসেবেই ধরছি শেয়ার বাজারকে। যেমন গুজরাটিদের টাকা ভাও ভগবান হ্যাঁ ওরা বলে, তো তাই নিজে আমি কি ট্রেডার না আমি ইনভেস্টার, আগে নিজেকে প্রশ্ন করে নিন। এইখান থেকেই ওই ফাটকার জায়গাটা আসছে। একটা কোনো শেয়ার আপনি কিনলেন, হঠাৎ কোনো মার্কেট সেন্টিমেন্ট, যেটা আপনি এখনই বললেন যে সেটার জন্য হঠাৎ ওটা 5-6 টাকা বেড়ে গেল, আপনি হয়তো 2000 কিনে নিলেন, আপনার কত তো 5-6 টাকা হয়তো আপনার হয়তো 10-12 হাজার টাকা লাভ হলো। ওরে বাবা, আপনি তাড়াতাড়ি বেরিয়ে চলে গেলেন, খুব আনন্দ, হ্যাঁ, বন্ধু বান্ধবকে খুব দেখালেন যে আপনি হিরো হয়ে গেছেন। এইটাকে আমরা বলি ফাটকাকে। আর এখানে যদি টার্মিনোলজির ক্ষেত্রে বলা হয়, সেটা হচ্ছে শেয়ার বাজারে কাজ যারা করে সেটা হচ্ছে ইনভেস্টার যদি হয়, একটা হচ্ছে রিটেল ইনভেস্টার যারা আমাদের মতন মানে সাধারণ, যারা কেউ 5টা 10টা করে, এটা আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে বড় বড় ব্যাংক বা কোনো বিমা সংস্থা হতে পারে, মিউচুয়াল ফান্ড, হ্যাঁ আসছি মিউচুয়াল ফান্ড। এবার এই ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের মধ্যে দুটো ভাগ আছে, সেটা হচ্ছে এফআইআই আর ডিআইআই। এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর ডিআইআই হচ্ছে যেটা আপনি বললেন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যার মধ্যে মিউচুয়াল ফান্ড হতে পারে, বিমা কোম্পানি হতে পারে, যেমন এলআইসি একটা বিরাট বড় ডিআইআই, বিরাট নাম নিয়েই বলছি সেটা। এবং এই তিনটে এরা হচ্ছে ইনভেস্টার। এবার আপনিও যদি ইনভেস্টার মানে আপনি 3 থেকে 5 বছরের একটা নজর নিয়ে একটা কিছু কিনতে যাচ্ছেন। ঠিক। এছাড়া তারা কারা আছে? তারা আছে, তাদের বলে ট্রেডার। আমি ট্রেডিং কমিউনিটিকে একবার কোনো ছোট করা না, আমি বলছি তারা হচ্ছে, তাদের পার্সপেক্টিভটাই তাই, সেখান থেকে তারা রেগুলার ইনকাম জেনারেট করে। এবার ট্রেডার দু ধরনের হয়, একটা হচ্ছে সুইং ট্রেডার, আরেকটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডার। সুইং ট্রেডার কোনো এক, ধরুন স্টক মার্কেট মোটামুটি 9:15 থেকে 3:30 অবধি চলে, তো এই দিনের মধ্যে ইন্ট্রাডে শব্দটাতেই বোঝা যায় সে ওই 9:15 9:30 যে কোনো সময় ঢুকে দেখলো বেশ দামটা বেড়ে যাচ্ছে, সে বেচে মুনাফা বুক করে নিল, তাহলে সে হচ্ছে ট্রেডার। ফাটকা খেলা এটা সেই। এবং আরেকটা হচ্ছে সুইং ট্রেডার। সুইং ট্রেডাররা কী করে, তারা একটা কিছু এটা ট্রেডিংয়ের অন্য একটা ব্যাপার আছে, ওটা আমার সাবজেক্ট না। তারা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে তারা একটা ঠিক করে যে এটা তো বাড়তে পারে এইভাবে, তাহলে কোনো শেয়ার তারা 10 দিন 12 দিন 15 দিন ধরে নিয়ে দেখলাম বাহ বেশ ভালো পাচ্ছি, বেরিয়ে চলে গেলাম। এই একটা আছে। আরেকটা সাবধানবাণী এখানে খুব দরকার এই ফাটকার মধ্যে। এই ভারতবর্ষে যতই আমরা গভর্নমেন্ট সেবি চেষ্টা করুক, অপারেটররা কাজ করে যারা ওই স্পেকুলেটার মানে হট করে একটা কথা খুব হয় বাজারে প্রচলিত আছে, পাম্প অ্যান্ড ডাম্প বলে। প্রচুর অর্থ নিয়ে প্রচুর হেজ ফান্ডরা তারা ইচ্ছে করে জোর করে কোনো একটা শেয়ারের প্রাইসটা, কিন্তু ভ্যালু সে ওই যে ভ্যালু সে যা আছে কিন্তু সে প্রাইসটা হঠাৎ করে তারা বাড়িয়ে দেয়। তা আপনি তো উড়ি বাবা এত বেড়ে গেছে যে আমি ঢুকি, বেরোনোর সময় আপনি বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনার মুনাফা হয়। কিন্তু হঠাৎ করে দেখছেন চড়া দামে হঠাৎ করে বাড়ছে, এবার তাহলে দেখুন যে কোনো নিউজ ফ্লো নেই, তখনই আপনার দেখা উচিত যে সত্যি কোনো তথ্য আছে কি এটার, হঠাৎ কোনো হঠাৎ করে তারা বাড়িয়ে দিচ্ছে শেয়ারটা। কী করছে, প্রচুরটা, মানে ধরুন কেউ 200 কোটি 400 কোটি সেটার মধ্যে কিনছে, তা সেই করে শেয়ারটার দামটাকে স্ফীত করছে, আরও বেড়ে যাচ্ছে হঠাৎ করে। তা আপনি তার মধ্যে ঢুকলেন, তারপরেই তারা প্রফিট বুক করে বেরিয়ে গেল।
কারণ তারা নিচ থেকে কিনেছে, তারপর ছেড়ে দিয়েছে, দেখছে যে সাধারণ মানুষ ট্র্যাপড হয়ে যায়। এইটার এগেনস্টে সেবি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যতটা পারে এটাকে রুখবার চেষ্টা করে। যে এইটাকে আমরা ভলাটিলিটি বলি, যে দাপাদাপি, এটা মাপার একটা ইন্ডেক্স আছে, এটাকে বলে ভিআই ইন্ডেক্স। যখন আপনি দেখবেন, যদি যেদিন কিনবেন সেখানে কি ভলাটিলিটি ইন্ডেক্স এটা পাওয়া যায় টিভিতে বা এতে, আপনি দেখে নিলেন যে দেশেই আপনি থাকুন, আপনি পাকিস্তান, বাংলাদেশ, ভারত বা আমেরিকা, ইন্ডিয়ান মানে ভলাটিলিটি ইন্ডেক্স কত, ভলাটিলিটি ইন্ডেক্সটা যদি বাড়ে, এটাকে আমরা বলি ফিয়ার গেজ, মানে ভয় বাড়ছে, তখন না ঢোকাই ভালো অত্যন্তভাবে। আপনার যতই যা হোক, মানে শেয়ার বাজারটা তো বলতে গেলে একটা কন্টিনিউয়াস ইন্টারপ্লে অফ গ্রিড অ্যান্ড ফিয়ার, লোভ এবং ভয়ের একটা খেলা চলেছে এখানে। তাই লোভ এবং ভয়ের খেলার থেকে একটু দূরেই থাকুন যদি আপনি আনইনফর্ম অতটা না রিটেল ইনভেস্টার হন। কারণ এই যে সেই যে বললাম আমি, সমুদ্র, এবার যে এটা তো সমুদ্রের মধ্যে ওই বড় তিমি মাছ বা হাঙররা দাপাদাপি করাতে বিরাট জলোচ্ছ্বাস হতে পারে, সেই জলোচ্ছ্বাস থেকে দূরেই থাকুন, আমার অ্যাডভাইস তাই হয়। আমার মাঝে মধ্যে তো মনে হয় অনেক সময় শেয়ার বাজার হচ্ছে সেই শিশুর মতন, হঠাৎ পড়ে গেল কান্নাকাটি, মানে সবসময় একটা বিরাট বড়, মানে এটার ইম্প্যাক্টটা অনেকটা এক্সপোনেনশিয়াল। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।